হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের স্নায়ুতন্ত্র এবং জ্ঞানেন্দ্রিয় এই চ্যাপ্টারটি নিয়ে 10টি 2 নম্বরের এবং 12টি 3 নম্বরের প্রশ্ন আলোচনা করব। তাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো, ভিডিওটি অনেক উপকারে আসবে। দেখো, এই অধ্যায় থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমরা প্রথমে আলোচনা করে নিই। নিউরোগ্লিয়া কি, এর একটি কাজ লেখো। দেখো উত্তর কি লেখা আছে, একদম সহজভাবে, স্নায়ুতন্ত্রে নিউরন ছাড়া বাকি যে সমস্ত তন্তুময় অস্নায়বিক কোষগুলি উপস্থিত থাকে তাদের একত্রে নিউরোগ্লিয়া বলে। এটি সমস্ত স্নায়ুতন্ত্রের প্রায় 90% গঠন করে। কাজ, এটি নিউরনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, পুষ্টি যোগায় এবং সুরক্ষামূলক আবরণ হিসাবে কাজ করে। সাইন্যাপস বা স্নায়ুসন্ধি কাকে বলে, এর কাজ কি? দুটি নিউরনের সংযোগস্থল, যেখানে একটি নিউরনের অ্যাকশন প্রান্ত অপর একটি নিউরনের ডেনড্রাইটের খুব কাছাকাছি এসে মিলিত হয় এবং যার মাধ্যমে স্নায়ু উদ্দীপনা এক নিউরন থেকে অন্য নিউরনে পরিবাহিত হয়, তাকে সাইন্যাপস বলে। দেখো কাজ, এটি রাসায়নিক পদার্থ যেমন অ্যাসিটাইকোলিন এর মাধ্যমে একমুখীভাবে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, মাধ্যমিকে 5 নম্বরের কোনো সরাসরি প্রশ্ন আসে না। 5 নম্বরের প্রশ্নগুলো 3+2 বা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই তোমরা এই 2-3 নম্বরের প্রশ্নগুলো ভালো মতো কভার করলে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো অটোমেটিক কভার হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে। মায়োলিন সিদ বা মেডুলারি আবরণীর কাজ কি? উত্তর হলো, অ্যাকশনের অক্ষতন্তুর বাইরে যে চর্বি জাতীয় পদার্থের পুরু আবরণ থাকে তাকে মায়োলিন সিদ বলা হয়। কাজ, এটি অ্যাকশনকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং তড়িৎ অপরিবাহী স্তর হিসাবে কাজ করে। 2, এটি স্নায়ু উদ্দীপনা দ্রুত পরিবহনে সাহায্য করে। দেখো পরের প্রশ্ন, সুষুম্না শীর্ষক বা মেডুলা অবলঙ্গাটার দুটি কাজ লেখো। দেখো উত্তর, সুষুম্না শীর্ষক হলো পন্সের নিচে অবস্থিত মস্তিষ্কের শেষ অংশ। এর দুটি প্রধান কাজ হলো, এটি মানুষের শ্বাসক্রিয়া, হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণকারী প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে। 2, এটি খাদ্য গিলন অর্থাৎ খাবার গেলানো, চিবিয়ে গেলার সময় লালা নিঃসরণ, হাঁচি এবং কাশির মতো ঐচ্ছিক প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড কি, এর একটি কাজ লেখো। মানব মস্তিষ্কের ভেন্ট্রিকল বা গহ্বরে এবং সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীর মধ্যে অবস্থিত যে স্বচ্ছ ক্ষারীয় লিম্ফ সদৃশ তরল থাকে তাকে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড বা সিএসএফ বলা হয়। কাজ, এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে বাইরের যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে এবং মস্তিষ্কের কোষে পুষ্টি উপাদান ও অক্সিজেন সরবরাহ করে। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আমাদের জীবনবিজ্ঞানের সমস্ত অধ্যায় ভিত্তিক 1, 2 ও 3 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে থেকে সেগুলো সব পেয়ে যাবে। অন্তর্বাহী বা সেন্সরি এবং বহির্বাহী বা মোটর স্নায়ুর মধ্যে পার্থক্য কী? দেখো, অন্তর্বাহী স্নায়ু কাকে বলে? যে স্নায়ু উদ্দীপনা গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অর্থাৎ মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ডে বহন করে তাকে অন্তর্বাহী স্নায়ু বলে, যেমন অপটিক স্নায়ু। বহির্বাহী স্নায়ু কাকে বলে? দেখো, যে স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়া বা নির্দেশ কারক বা ইফেক্টরে অর্থাৎ পেশি বা গ্রন্থিতে বহন করে নিয়ে আসে তাকে বহির্বাহী বা মোটর নিউরন বলে, যেমন অকুলোমোটর স্নায়ু। সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো, সহজাত প্রতিবর্ত ক্রিয়া জন্মগত এবং বংশানুক্রমিক। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয় এবং অনুশীলনের মাধ্যমে এটি অর্জিত হয়। সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ শিশুর স্তন্যপান করা, আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া। অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ সাইকেল চালানো, সাঁতার কাটা এবং কোনো ভাষায় কথা বলা। অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট এবং পীতবিন্দু বা ইয়েলো স্পট বলতে কী বোঝো? দেখো, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট
রেটিনার যে অংশ থেকে অপটিক সংকেত নির্গত হয়ে মস্তিষ্কে যায় সেখানে কোনো রড কোষ বা কোন কোষ থাকে না, ফলে এখানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, একে অন্ধবিন্দু বলা হয়। পীতবিন্দু রেটিনার মাঝখানে অবস্থিত একটি অবতল অংশ যেখানে প্রচুর পরিমাণে কোন কোষ থাকে এবং এখানে বস্তুর সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়, একে পীতবিন্দু বা ইয়েলো স্পট বলে। মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি কি, এটি কিভাবে দূর করা যায়? অক্ষিগোলকের ব্যাস স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে বা লেন্সের বক্রতা বেড়ে গেলে দূরের বস্তুর থেকে আসা আলোকরশ্মি রেটিনার সামনে প্রতিবিম্ব গঠন করে। এর ফলে কাছের বস্তু স্পষ্ট দেখা গেলেও দূরের বস্তু ঝাপসা দেখায়, এই ত্রুটিকে মায়োপিয়া বলে। চশমায় উপযুক্ত পাওয়ারের অবতল লেন্স বা কনকেভ লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়। চোখের উপযোজন কাকে বলে? স্থান পরিবর্তন না করে সিলিয়ারি পেশি ও সাসপেন্সারি লিগামেন্টের সাহায্যে চোখের লেন্সের বক্রতা ও ফোকাস দূরত্বের প্রয়োজনীয় পরিবর্তন ঘটিয়ে কাছের ও দূরের বস্তুকে রেটিনায় স্পষ্ট দেখার যে ক্ষমতা তাকে চোখের উপযোজন বলে। দেখো এরপরে যে 12টি 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে বা পড়ে রাখা উচিত, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। একটি আদর্শ নিউরনের প্রধান গঠনগত অংশগুলি সংক্ষেপে আলোচনা করে। নিউরনের ছবিটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, আমরা একেবারে ভিডিওতে এটা লাস্টে পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে, ছবিগুলো আলাদা করে একটা ছবির ভিডিও দিয়ে দেওয়া হবে, ছবি নিয়ে একটা ক্লাস হবে। দেখো প্রশ্নটা হচ্ছে একটি আদর্শ নিউরনের প্রধান গঠনগত অংশগুলি সংক্ষেপে আলোচনা করো। একটি আদর্শ নিউরনের প্রধান দুটি অংশ থাকে, যেমন কোষদেহ এবং প্রবর্ধক। কোষদেহ নিউরনের গোলাকার বা নক্ষত্রাকার প্রধান অংশ, এতে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, নিষলদানা এবং নিউরোফাইব্রিল থাকে। সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকা এটি বিভাজিত হতে পারে না। ডেনড্রন কোষদেহ থেকে নির্গত ছোট শাখাযুক্ত প্রবর্ধক যা অন্য নিউরন থেকে উদ্দীপনা গ্রহণ করে তাকে কোষদেহে পাঠায়। অ্যাকশন কোষদেহ থেকে নির্গত দীর্ঘ শাখাহীন প্রবর্ধক যা উদ্দীপনা কোষদেহ থেকে পরবর্তী নিউরনে বা কারকে বহন করে নিয়ে যায়, এটি মায়োলিন সিথ ও নিউরোলেমা দ্বারা আবৃত থাকে। এই 3টে পয়েন্ট লিখলেই মোটামুটি তোমাদের এটা কভার হয়ে যাবে। মানবদেহে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম ও গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম এর কাজের 3টি তুলনামূলক পার্থক্য লেখো। দেখো প্রথমে যে গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, গুরু মস্তিষ্ক মানুষের বুদ্ধি, চিন্তা, স্মৃতিশক্তি এবং চেতনা নিয়ন্ত্রণ করে। অপরদিকে লঘু মস্তিষ্ক মানসিক ক্ষমতার ওপর কোনো ভূমিকা নেই। গুরু মস্তিষ্ক দেহের সাধারণ ঐচ্ছিক পেশি চলন নিয়ন্ত্রণ করে কিন্তু সরাসরি ভারসাম্য রক্ষা করে না। লঘু মস্তিষ্ক প্রধানত দেহের অঙ্গসংস্থানিক ভারসাম্য ও গতিশীল ভারসাম্য নিয়ন্ত্রণ করে। গুরু মস্তিষ্ক অগ্রমস্তিষ্কের প্রধান এবং সবচেয়ে বড় অংশ। লঘু মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের অংশ এবং গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত। হাইপোথ্যালামাসকে শরীরের থার্মোস্ট্যাট বলা হয় কেন? এর অন্য দুটি কাজ উল্লেখ করো। মানবদেহের তাপমাত্রা স্বাভাবিক বা নিয়ন্ত্রিত রাখার ক্ষেত্রে হাইপোথ্যালামাস প্রধান ভূমিকা নেয়। শরীরের তাপমাত্রা বেড়ে গেলে এটি ঘাম নিঃসরণ করে শরীর ঠান্ডা করে, আর তাপমাত্রা কমলে পেশির কাঁপন তৈরি করে তাপ উৎপাদন বাড়ায়। ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রক থার্মোস্ট্যাটের মতো কাজ করার কারণে একে শরীরের থার্মোস্ট্যাট বলা হয়। এর অন্য দুটি কাজ কি লেখা আছে দেখো। এটি মানুষের ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ভয় ও যৌন অনুভূতি নিয়ন্ত্রণ করে। 2, এটি পিটুইটারি গ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। একটি প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক এর প্রধান উপাদানগুলি সংক্ষেপে লেখো। দেখো উত্তর, একটি সাধারণ প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্কের প্রধানত 5টি উপাদান নিয়ে গঠিত। গ্রাহক পরিবেশ থেকে উদ্দীপনা যেমন গরম বা ব্যথা গ্রহণ করে, যেমন ত্বক। সংজ্ঞাবহ নিউরন উদ্দীপনা গ্রাহক অঙ্গ থেকে সুষুম্নাকাণ্ডে বা স্নায়ুকেন্দ্রে নিয়ে যায়। পরে দেখো স্নায়ুকেন্দ্র সুষুম্নাকাণ্ডে ধূসর বস্তু যা উদ্দীপনা বিশ্লেষণ করে সাড়া বা নির্দেশ তৈরি করে। 4, আজ্ঞাবহ নিউরন স্নায়ুকেন্দ্রের নির্দেশকে কারক অঙ্গে বহন করে নিয়ে আসে। 5, নির্দেশ অনুযায়ী কাজ বা সাড়া প্রদান করে, যেমন পেশি বা সংকুচিত হয়ে হাত সরে আসা।
বিজ্ঞানী পাভলোভের কুকুরের লালা নিঃসরণের প্রতিক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। বিজ্ঞানী ইভান পাভলোভ অর্জিত প্রতিবর্ত ক্রিয়া প্রমাণের জন্য একটি কুকুরের উপর পরীক্ষা করেন। দেখো পদ্ধতি, তিনি কুকুরটিকে খাবার দেওয়ার ঠিক আগে নিয়মিত একটি ঘন্টা বাজাতেন। প্রথম কেবল খাবার দেখলেই কুকুরের লালা নিঃসরণ হতো, কিন্তু দীর্ঘদিন খাবার দেওয়ার ঠিক আগে ঘন্টা বাজানো প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করার পর দেখা গেল খাবার না দিয়ে কেবল ঘন্টা বাজালে কুকুরের মুখ থেকে লালা নিঃসৃত হচ্ছে। সিদ্ধান্ত এর থেকে প্রমাণিত হয় যে একটি স্বাভাবিক উদ্দীপক বা খাবারের সঙ্গে একটি নিরপেক্ষ কৃত্রিম উদ্দীপক যেমন ঘন্টার শব্দ বারবার যুক্ত করলে শরীর একটি নতুন সাড়া দিতে শেখে, যা অর্জিত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি কি, এর কারণ এবং প্রতিকার সংক্ষেপে লেখো। দেখো উত্তর কি লেখা আছে, যে দৃষ্টির ত্রুটিতে দূরের বস্তু স্পষ্ট দেখা গেল কাছের বস্তু ঝাপসা বা অস্পষ্ট দেখায়, তাকে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি ত্রুটি বলা হয়। কারণ অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে ছোট বা ছোট হয়ে গেলে, চোখের লেন্সের বক্রতা কমে গেলে বা লেন্স পাতলা হয়ে ফোকাস দূরত্ব বেড়ে গেলে। দেখো প্রতিকার, চশমায় উপযুক্ত ফোকাস দূরত্বের উত্তল লেন্স বা কনভেক্স লেন্স ব্যবহার করলে এই ত্রুটি দূর করা যায়। একনেত্র দ্বিনেত্র দৃষ্টির মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখো। দেখো একনেত্র দৃষ্টিতে দুটি চোখ দিয়ে আলাদা আলাদা দুটি বস্তু দেখা যায়। দ্বিনেত্র দৃষ্টিতে দুটি চোখ দিয়ে একই সময়ে একই বস্তুর একক প্রতিবিম্ব দেখা যায়। একনেত্র দৃষ্টিতে বস্তুর দূরত্ব, গভীরতা ও ত্রিমাত্রিক রূপ সঠিকভাবে বোঝা যায় না, কিন্তু দ্বিনেত্র দৃষ্টিতে বস্তুর সঠিক দূরত্ব, গভীরতা ও ত্রিমাত্রিক রূপ চমৎকারভাবে বোঝা যায়। একনেত্র দৃষ্টি উদাহরণ গরু, ঘোড়া, ব্যাঙ, গিরগিটি ইত্যাদি। দ্বিনেত্র দৃষ্টি উদাহরণ মানুষ, বাঁদর, বাঘ, পেঁচা ইত্যাদি। চোখের রেটিনায় উপস্থিত রড কোষ ও কোন কোষের তিনটি পার্থক্য লেখো। দেখো রড কোষ অত্যন্ত মৃদু বা কম আলোয় অর্থাৎ রাতের বেলায় সংবেদনশীল। কোন কোষ উজ্জ্বল এবং তীব্র আলোয় সংবেদনশীল। রড কোষে রোডোপসিন নামক রঞ্জক থাকে, কোন কোষে আয়োডেপসিন নামক রঞ্জক পদার্থ থাকে। রড কোষ সাদা কালো প্রতিবিম্ব গঠনে এবং রাতের দৃষ্টিতে সাহায্য করে। কোন কোষ রঙিন বস্তু চিনতে এবং বর্ণ বা রং দর্শনে সাহায্য করে। চোখের ছানি বা ক্যাটারাক্ট এবং গ্লুকোমার মধ্যে পার্থক্য কি? দেখো উত্তর কি লেখা আছে, ছানি বা ক্যাটারাক্ট বয়স বাড়ার কারণে বা অন্য কোনো রোগে চোখের ভেতরের দ্বি-উত্তল লেন্সটি ক্রমশ ঘোলা, অস্বচ্ছ, শক্ত হয়ে যায়, ফলে আলোক রশ্মি ভেতরে প্রবেশ করতে পারে না এবং দৃষ্টিশক্তি হ্রাস পায়। শল্য চিকিৎসক বা অপারেশনের মাধ্যমে লেন্সটি বদলে কৃত্রিম লেন্স বসিয়ে এটি নিরাময় করা যায়। গ্লুকোমা চোখের ভেতরের অ্যাকুয়াস হিউমারের চাপ অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ফলে চোখের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে স্থায়ী অন্ধত্ব দেখা দিতে পারে। এটি ছানির মতো সহজে নিরাময়যোগ্য নয়, তবে ওষুধ বা লেজার থেরাপির মাধ্যমে চাপ নিয়ন্ত্রণে রাখা যায়। দূরের ও কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের উপযোজন কীভাবে ঘটে তা সংক্ষেপে বুঝিয়ে লেখো। দেখো দূরের বস্তু দেখার সময় চোখের সিলিয়ারি পেশি শিথিল হয়, এর ফলে সাসপেনসারি লিগামেন্ট টানটান হয় এবং চোখের লেন্সটি টেনে পাতলা বা চ্যাপ্টা হয়ে যায়। লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায় এবং দূরের বস্তুর প্রতিবিম্ব রেটিনায় স্পষ্টভাবে গঠিত হয়। কাছের বস্তু দেখার সময় চোখের সিলিয়ারি পেশি সংকুচিত হয়, এর ফলে সাসপেনসারি লিগামেন্টের টান আলগা হয় এবং লেন্সটি নিজস্ব স্থিতিস্থাপকতার কারণে স্ফীত বা পুরু ও গোলাকার হয়ে যায়। লেন্সের ফোকাস দূরত্ব কমে যায় এবং কাছের বস্তুর প্রতিবিম্ব রেটিনায় স্পষ্টভাবে ধরা পড়ে। দেখো পরের প্রশ্ন, সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ সহ লেখো। সংজ্ঞা, যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া কোনো পূর্ব অভিজ্ঞতা বা অনুশীলন ছাড়াই জন্মের সাথে সাথে পূর্বপুরুষ থেকে জিনগতভাবে প্রাপ্ত হয় এবং উদ্দীপকের উপস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাদের সহজাত প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন তীব্র আলোয় চোখের ওপর পড়লে চোখের পাতা আপনা আপনি বন্ধ হয়ে যাওয়া,
2. সুস্বাদু খাবার বা গন্ধে জিভে জল আসা, সদ্যজাত শিশুর মায়ের স্তন্যপান করার তাগিদ। অর্জিত প্রতিবর্ত ক্রিয়া সংজ্ঞা: যে সমস্ত প্রতিবর্ত ক্রিয়া জন্মের সময় উপস্থিত থাকে না কিন্তু জন্মের পর পরিবেশের প্রভাব, নিয়মিত অনুশীলন এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে গড়ে ওঠে তাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বলে। এই প্রতিবর্ত ক্রিয়াগুলি স্থায়ী হয় না, নিয়মিত অনুসরণ না করলে নষ্ট হয়ে যেতে পারে। যেমন শৈশবে বারবার অনুশীলনের মাধ্যমে সাইকেল চালানো বা সাঁতার কাটা শেখা, হারমোনিয়াম বা কিবোর্ড না দেখেও আঙুল দিয়ে সঠিক সুর বাজানো, কুকুরের ঘণ্টার ধ্বনি শুনে লালা নিঃসরণ হওয়া। দেখো পরের প্রশ্ন, অ্যাকশন ও ডেনড্রনের 4টি মূল পার্থক্য লেখো। দেখো ডেনড্রন আকারে ছোট এবং প্রচুর শাখা প্রশাখা যুক্ত, যেমন ডেনড্রাইট। অ্যাকশন আকারে বেশ দীর্ঘ এবং সাধারণত কোনো শাখা প্রশাখা থাকে না, প্রান্তপুরুষ ছাড়া। ডেনড্রন উদ্দীপনা পরিবহন। দেখো উদ্দীপনা পরিবহন যে বিষয়টি, ডেনড্রন এটি অন্তর্বাহী প্রকৃতির, অর্থাৎ উদ্দীপনা গ্রাহক অঙ্গ থেকে অন্য নিউরন অঙ্গে বা অন্য নিউরন থেকে গ্রহণ করে কোষ দেহে নিয়ে আসে। অ্যাকশন বহির্বাহী প্রকৃতির, অর্থাৎ উদ্দীপনা কোষ দেহ থেকে পরবর্তী নিউরন বা কারক অঙ্গে নিয়ে যায়। ডেনড্রনের বাইরে মায়োলিন শীথ এবং সোয়ান কোষ থাকে না। অ্যাকশনের বাইরে মায়োলিন শীথ এবং সোয়ান কোষের আবরণী দেখতে পাওয়া যায়। ডেনড্রনে সাইটোপ্লাজমযুক্ত নিশল দানা উপস্থিত থাকে। অ্যাকশনের সাইটোপ্লাজমে কোনো নিশল দানা উপস্থিত থাকে না। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটি উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।